ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্য বিশ্ববিদ্যালয়ে নিয়োগের ক্ষেত্রে কি পক্ষপাতিত্ব হয়েছে? খুবই তীব্র এবং প্রবল হয়েছে। এটা মেধাবী ছেলে মেয়েকে বাদ দিয়ে দলীয় বিবেচনায় কাউকে নেওয়াটা এটা অন্যায় না, এটা পাপ। এখন এখান থেকে উত্তরণের কি উপায়টা কি হওয়া উচিত? পলিটিক্স যদি ঠিক হয় তাহলে কিন্তু এগুলো আপনা আপনি ঠিক হবে। যে কোনো ক্ষমতার ঝোঁক হচ্ছে স্বৈরাচারী হওয়া। এইটা আমার আফসোস যে মানুষ ভুল করতে পারে, তার যা অনুতপ্ত হওয়া, একটা ক্ষমা চাওয়া, আবার একটু দেখা নতুন করে, সেইটা যদি না করে বহু বছর লাগবে আবার আওয়ামী লীগ এখানে আস। এতগুলো কমিশনের মধ্যে আপনি 1%ও পাবেন না যে জাতিগত ধর্মীয় সংখ্যালঘুর প্রতিনিধিত্ব হচ্ছে। প্রথমেই কিন্তু আপনি মার খেয়ে গেলেন। তুমি মেজরিটির শাসন করবা কিন্তু মাইনরিটিকে হার্ট করে না, আঘাত করে না। বলা হচ্ছে যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট। দ্বিকক্ষ হলে এটা চেক অ্যান্ড ব্যালেন্স হবে, কিন্তু আবার আফসোস কোথায় জানেন? এই যে পিপুলস পাওয়ার, এত স্যাক্রিফাইস, এত মৃত্যুর পরেও যারা আসে তারা আবার এটা ভুলে যায়, আবারও সেই করাপশন। আপনার পত্রিকা কেমনে চালাবেন, আপনার একটা এডিটোরিয়াল পলিসি থাকবে, হাউস পলিসি থাকবে, আপনি রাষ্ট্রীয় আইন মেনে সেই অনুযায়ী কাজ করবেন। আখেরে কিন্তু আপনাকে পাঠকের কাছে অ্যাকাউন্টেবল হতে হয়। টিভিএস সংস্কার সংলাপে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি জাহিদ নওয়াজ খান। আজ আমাদের অতিথি অধ্যাপক রুবায়েত ফেরদৌস। রুবায়েত ফেরদৌস ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক। একই সঙ্গে তিনি সম্মিলিত সামাজিক আন্দোলনের নির্বাহী সভাপতি। রুবায়েত ফেরদৌস, আপনাকে টিভিএস স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমরা মূলত সংস্কার বিষয়ক আলোচনা করব, জি, বাট তার আগে আমি এই সংস্কার যে হচ্ছে এটার তো একটা প্রেক্ষাপট আছে। নিশ্চয়ই। সেই প্রেক্ষাপটের মূল বিষয় হচ্ছে যে 5ই আগস্টের গণ অভ্যুত্থান। আমার জানার বিষয়, আপনি সম্ভবত প্রথম দুইজনের একজন বা প্রথম একজনই, তারপরে হয়তো আরেকজন 2 আগস্টে বলেছেন যে আমরা দেখেছি 1 আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নাগরিকদের একটি অনুষ্ঠানে আপনি প্রথম বলেছেন দেশে গণ অভ্যুত্থান হয়ে গেছে। তো আমার জানার বিষয় যে আপনার ধারণা, আপনি কিভাবে ভাবলেন বা মনে করলেন যে গণ অভ্যুত্থান হয়ে গেছে? এই কারণে ওই মুহূর্তে শেখ পরিবার ছাড়া আর কারো বোঝার কথা না, কারণ শেখ পরিবারের লোকজন পালিয়ে যাচ্ছিলেন। তো আপনার কোন কোন হিসাবে, যেরকম আমরা তথ্য নিয়ে কাজ করি, বাট আপনি তত্ত্ব নিয়ে কাজ করেন, কোন তাত্ত্বিক ব্যাখ্যায় আপনি 1 তারিখে বুঝতে পেরেছিলেন দেশে গণ অভ্যুত্থান হয়ে গেছে? না, ঠিক তাত্ত্বিক ব্যাখ্যায় না, আসলে আমি যখন এই আন্দোলন সংগ্রামের মধ্যে ছিলাম কতগুলো উপাদান আমাকে বুঝিয়েছে এটা গণ অভ্যুত্থান। যেমন আমার বিভাগেই, যে বিভাগে আমি চাকরি করি, সেই বিভাগে সাংবাদিকতা বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেখানে একজন সহকর্মী হচ্ছেন ডক্টর কাজলী শেহরিন। আমি ওই নাম ধরে ওই বলেছিলাম। তো তার শ্বশুর হচ্ছে আসাদুজ্জামান নূর, মানে আওয়ামী লীগের একটা অন্যতম প্রভাবশালী এমপি এবং সাবেক মন্ত্রী। সেই কাজলী শেহরিন এই ডিবি অফিসে আসছে ওই 12 জন ছেলেদের যাদেরকে ধরেছিল হারুন অফিসে, তাদেরকে ছাড়িয়ে আনার জন্য। জীবনে ওকে মিছিল মিটিংয়ে আমি দেখি নাই। এটা একটা উপাদান, প্র্যাকটিক্যাল উপাদান। সাবেক খাদ্যমন্ত্রী রাজ্জাকের ছেলে একটা পোস্ট দেখলাম যে বাবা তুমি যেখানে যাও আমি এই আন্দোলনের সঙ্গে আছি। তো এইরকম আমি দেখলাম যে এখানে তো ছাত্র জনতা, শিক্ষক, শিল্পী, বুদ্ধিজীবী, নানান পেশার আছে। ইভেন যে আওয়ামী লীগ ক্ষমতায় আছে তাদের সেকেন্ড জেনারেশনের ছেলেমেয়েরা বাবা মাকে ডিফাই করছে, নাকচ করছে, নিগেট করছে যে আমরা নাই। তখন আমার মনে হয়েছে যে এটা একটা সার্বিক, একটা সর্বব্যাপী রূপ নিচ্ছে। তখনই মনে হয়েছে যে শেখ হাসিনার আসলে ঘন্টা বেজে গেছে, গেম ইজ ওভার, তাকে আসলে যেতেই হবে। কারণ আমরা তো ঝুঁকি নিয়ে ফেলেছিলাম। এটা যখন বলা মানে কি যে গণ অভ্যুত্থান হয়ে গেছে, তাকে চলে যেতে হবে, তার মানে আমরা কিন্তু ঝুঁকি নিয়েছি। আমরা চাকরি করি বিশ্ববিদ্যালয়ে, এবং শেখ হাসিনার বিরুদ্ধে কথা বললে 15 বছর কি হয় সেটা আপনিও জানেন, আমিও জানি, বিন্দুমাত্র কথা বলে না, আর আমরা তাকে না করে দিচ্ছি, লাল কার্ড দেখাচ্ছি। তো একটা বহু রকমের উপাদানগুলো আমরা খুঁজে পাচ্ছিলাম এখানে। যেটা 69-এর ক্ষেত্রে দেখেন, পৃথিবীময় যতগুলো আন্দোলন সংগ্রাম হয়, যে সব শ্রেণী পেশার মানুষ যখন আসে এবং ক্ষমতাসীনদের লোকরাও যখন আসে, তখন এটাকে টিকিয়ে রাখা যায় না। তখনই আমার মনে হয়েছে যে এটা একটা গণ অভ্যুত্থানের রূপ নিচ্ছে আসলে। আপনি যেরকম শেরিনের কথা বললেন, আমি একটি নাম না বলে একটা এক্সাম্পল দিই যে আই নো সামওয়ান, যিনি একজন বিসিএস কর্মকর্তা, যার হাজব্যান্ড একজন সেনা কর্মকর্তা, যার বাবা একজন রিটায়ার্ড সেনা কর্মকর্তা, যার শ্বশুর একজন রিটায়ার্ড সেনা কর্মকর্তা। তার ফেসবুক পোস্টে 2 তারিখে আমরা দেখলাম যে তারা, মানে ওই মেয়েটি এই আন্দোলনকে সমর্থন করছে। ঠিকই বলেছেন যে আমরা ওইটা দিয়ে আমরা বুঝতে পারছিলাম যে ডিফেকশন ফ্রম ইনসাইড, মানে এটা এরকম না যে ডিফেকশনটা এই জন্যে না যে আমি ডিফাই করব, এই জন্যে, বরং এর আগের 15-20 দিনে দেশে যে পরিমাণ মানুষকে হত্যা করা হয়েছে, মূলত এটা কি
প্রতিবাদ জানাতে গিয়ে কিন্তু আমার মনে হয় যে এত এত মানুষ সত্যি সত্যি যেমন আমার বড় বোন একটু খুব সফট প্রকৃতি, সে বলছে যে আমার আন্দোলনে সে ভয় পাচ্ছে এইভাবে যে যাচ্ছি, কিন্তু আমার আরেক বোন জামালপুর একটা জেলা স্কুলের শিক্ষক, সে বলছে না ও যাবে। ও সাধারণত বোনরা এইভাবে বলে না যে নিরাপত্তা পরিবার, সে বলছে না ওকে যেতেই হবে, আমার ছেলেও যাবে ও যাবে। মানে যা হচ্ছে, যে হত্যাকাণ্ড হচ্ছে, যেভাবে গুলি করা হচ্ছে শিশুদেরকে, ছাত্রদেরকে, মানে এই যে নরম বোনরা, মারা তার সন্তানদেরকে, বাচ্চাদেরকে, বাবা তার ছেলেকে, এটা আমি দেখেছি শহীদ মিনারে। সন্তানরা গিয়েছে মায়েরা সঙ্গে এসেছে। এক্স্যাক্টলি সাধারণত মায়েরা আটকে রাখে। মধ্যবিত্ত মায়েরা কি করে, নিজের সন্তানকে আগলে রেখে জানালা দিয়ে অন্যের সন্তানের মিছিল দেখে আনন্দিত হয়। এবার সেটা হয় নাই, নিজের সন্তানকে নিয়ে সে মিছিলে এসেছে। সেই জন্যই বলছি এটা গণঅভ্যুত্থান। আপনি বলছেন যে সর্বস্তরে মানুষ নেমে এসেছে, বাট এখানে একটা প্রশ্ন, আপনি যে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন এবং এই বিশ্ববিদ্যালয়ে আপনি লেখাপড়া করেছেন, আমরা দেখেছি যে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি ছোট অংশ এই আন্দোলনের পক্ষে ছিল, বৃহত্তর অংশই একটা অংশ এটা সরাসরি বিরোধিতা করেছে এবং বৃহত্তর অংশই নীরব থেকেছে। তাহলে এই যে তাদের, আমাদের বুদ্ধিজীবীদের মধ্যে কোনো তাড়না কাজ করলো না কেন? না, এটা হচ্ছে ওই যে আমি বললাম যে 15 বছর যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, এবং এটাকে বলে পার্টিয়ার্কি বা পার্টিতন্ত্র। পার্টি হচ্ছে সমস্ত জায়গায়, যেমন পেট্রিয়ার্কি মানে পুরুষতন্ত্র সমস্ত জায়গায় তার স্পেসটা নিয়ে ফেলে, যে পার্টিয়ার্কি হচ্ছে সব জায়গায় তার স্পেস নিয়ে ফেলে, ডাক্তারদের মধ্যে, ইঞ্জিনিয়ারদের মধ্যে, সাংবাদিকদের মধ্যে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যেও। তো এই যে নীল দল কিংবা শিক্ষক সমিতি যারা ছিল নির্বাচিত ওই সময়কার, তথাকথিত নির্বাচন, অনেক সময় নির্বাচন হতো, অনেক সময় হতো না, তারা অনেক ধরনের পদবি পেয়ে যেত। অমুক বিশ্ববিদ্যালয় ভিসি হবে, পাবলিক সার্ভিস কমিশনের মেম্বার হবে, চেয়ারম্যান হবে, মানে অনেক রুটি হালুয়ার ভাগ বাটোয়ারা ছিল আসলে। এবং সেই সংখ্যাটা এত বেশি ছিল এবং অনেক বাজে নিয়োগ হয়েছে যে ওই নতুন যারা শিক্ষক হয়েছে তারা হয়তো আওয়ামী লীগের সুবিধাভোগী শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছে। কাজে এই যে একটা বাড়তি সুবিধার জন্য একটা অব্লিগেশন, একটা লয়্যালটি হয়তো তাদের মধ্যে ছিল আসলে আমার মনে হয়। এর বাইরে যারা হচ্ছে আমরা ধরনের দল কিংবা দলীয় সংকীর্ণতার বাইরে যারা, তারা কিন্তু আন্দোলন সংগ্রামে ছিল। এবং এমন শিক্ষক শিক্ষিকাকে আমি দেখেছি যারা জীবনে কোনো দিন মিছিল করে না, মিটিং করে, তারা কিন্তু মিছিল মিটিংয়ে যুক্ত হয়েছে। কেউ হয়তো ফেসবুকে লিখেছে এবং ওদেরকে চিহ্নিত করা হচ্ছে। আমি দেখলাম যে সর্বোচ্চ 105 জন আসে যারা আন্দোলনকে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা আন্দোলনের সরাসরি বিরোধিতা করে, তাদের সংখ্যা কিন্তু 105 জন। আমাদের শিক্ষক সংখ্যা 2000। কাজে সংখ্যা কিন্তু খুব কম, কিন্তু ওরা যেহেতু খুব ভিজিবল, আপনি দেখবেন সব জায়গায় কিন্তু খুব অল্প মুষ্টিমেয় মানুষের জন্য বাকিদের কিন্তু বদনাম হয়। এই কারণে মনে হয়েছে যে পুরো শিক্ষক সমাজকে আন্দোলনের একেবারেই না। আবার সাধারণ শিক্ষক এবং যারা সচেতন তারা তো ছিলই, এবং একটা বড় অংশ যারা হয়তো ফেসবুকে নানান ফর্মে সমর্থন জুগিয়েছে আসলে। মানে আপনি যেটা বলছিলেন যে এই যারা নিয়োগ পেয়েছেন শিক্ষক হিসেবে, আমরা এরকম দেখি, আমরা যেহেতু সংস্কার নিয়ে কথা বলছি, এই জায়গাটা একটা সংস্কারের অংশ, যে গত 15 বা 20 বছর অথবা এরও আগের সময় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্য বিশ্ববিদ্যালয়ে নিয়োগের ক্ষেত্রে কি পক্ষপাতিত্ব হয়েছে? মানে এরকম খুবই তীব্র এবং প্রবল হয়েছে। আমি বললাম তো যে এই যে নীল দল কিংবা সাদা দল কিন্তু তাত্ত্বিকভাবে কিন্তু খারাপ জিনিস না। এটা হয়েছিল যে শিক্ষকদের দাবি দেওয়া, আমাদের আরও কীভাবে বাজেট বরাদ্দ করা যায়, আমাদের পেনশনগুলো ঠিকমতো পাই কি না, বাসা বাড়ি ঠিক আছে কিনা, এগুলো নিয়ে তারা একদম বার্গেন করবে, আমাদের সিবি এর মতো বার্গেন করবে। কিন্তু এরা হয়ে গেছিল, আওয়ামী লীগ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় আওয়ামী লীগ শাখা নীল দল, আর সাদা দল হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় বিএনপি শাখা, আওয়ামী লীগের সদস্য ছিল। ফলে একাকার হয়ে গেছিল আসলে সব মিলিয়ে আসলে। এই কারণে যেটা হয়েছে, যেহেতু তাকে ইলেকশনে জিততে হবে, তাকে ভোটার লাগবে। ভোটার আবার কারা? শিক্ষকরাই ভোটার। কাজে নিয়োগের সব এমন মানুষকে বাঁচতে হবে যে তাকে ইলেকশনে সিন্ডিকেট মেম্বার বানাবে, তাকে প্রেসিডেন্ট বানাবে, তাকে সেক্রেটারি বানাবে, তাকে ডিন বানাবে। সো এইটা খুব দারুণভাবে একটা মানে আতাত গড়ে উঠেছিল তাদের মধ্যে। তো সেক্ষেত্রে কি মানে ঢাকা বিশ্ববিদ্যালয় তো বঞ্চিত হলো? যদি প্রকৃত মেধাবীরা, ধরলাম যে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন, আপনার জায়গাতে, আপনার যে ফলাফল আমরা জানি, আপনার জায়গাতে যদি পার্টিজান হিসেবে অন্য কাউকে নেওয়া হতো, তাহলে তো বঞ্চিত হতো এই বিশ্ববিদ্যালয়। প্রচুর নেওয়া হচ্ছে। মানে একজন ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা যে কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ মানে কি আসলে, সে কিন্তু 40 বছর শিক্ষকতা করবে। তো 40 বছর সে নানান সেমিনার, সিম্পোজিয়াম, ক্লাসরুম, স্টুডেন্ট, সব জায়গায় কিন্তু জাতিকে, ছাত্রছাত্রীদেরকে কিন্তু বঞ্চিত করবে আসলে। তো আমার মনে হয় একটা মেধাবী ছেলে মেয়েকে বাদ দিয়ে দলীয় বিবেচনায় কাউকে নেওয়াটা, এটা অন্যায় না, এটা পাপ। আমি এর চেয়ে বড় শব্দ খুঁজে পাচ্ছি না। এটা একটা কার্ডিনাল সিন আসলে, যেটা ওভার দ্য ইয়ার্স কেবল ঢাকা না, সমস্ত পাবলিক বিশ্ববিদ্যালয়, সরকারি চাকরিতে, বিসিএস এর কোটায়, পুলিশে, সর্বত্র কিন্তু হয়েছে। এবং যে কারণে আমাদের প্রতিষ্ঠানগুলো কিন্তু একটা প্রতিষ্ঠান আপনি বলতে পারবেন না, সব শেষ হয়ে গেছে।
ইনক্লুডিং আমাদের আমাদের তথ্য কমিশন বলেন, বিচার বিভাগ, মানবাধিকার কমিশন বলেন, বিচার বিভাগ বলেন, পার্লামেন্ট বলেন, একটা প্রতিষ্ঠানও নাই। আমেরিকান দুজন প্রফেসর একটা বই লিখেছে যে ওয়াই নেশনস ফেল, কেন একটা জাতি ব্যর্থ হয়। 300 পৃষ্ঠার বই, লাস্ট চ্যাপ্টারে অ্যান্সারটা দিয়েছে, 3বার বলেছে চ্যাপ্টারের নামই ইনস্টিটিউশনস, ইনস্টিটিউশনস অ্যান্ড ইনস্টিটিউশন, যে জাতি তার প্রতিষ্ঠান নির্মাণ করতে পারে না সেই জাতি ব্যর্থ হতে বাধ্য। আমাদের একটা প্রতিষ্ঠানও আমরা কাজ করতে পারি, সবগুলো ডিসফাংশন। আমরা সেই প্রতিষ্ঠান এখনো পর্যন্ত, এখন যে 5 মাস চলে গেল, একটা প্রতিষ্ঠান কিন্তু প্রফেসর ইউনূসের সরকার ঠিক করতে পারেনি। আমরা সেই জায়গাতে আসছি। এটা একটু শেষ করে নিই। ধরলাম যে শিক্ষকতা বা শিক্ষাক্ষেত্র, উচ্চশিক্ষা বলতে আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার কথা বলছি, যে এখানে যা ঘটেছে, এখন এখান থেকে উত্তরণের কি উপায়টা কি হওয়া উচিত? মানে খুব সহজ উপায় আমার না, আমার যেটা মনে হয় যে রাজনীতি, যেটা বললাম যে পার্টি আর কি, পার্টি স্পেসগুলোকে দখল করতে চায়। পার্টি যদি ঠিক হয়, পলিটিক্স যদি ঠিক হয়, তাহলে কিন্তু এগুলো আপনা আপনি ঠিক হবে। কিন্তু আমাদের রাজনীতি অর্ডিন্যান্স তো আপনাকে রাজনীতি করার অধিকার দিচ্ছে বিশ্ববিদ্যালয়ে। জি, মানে রাজনীতি করার অধিকারটা এরকম যে পলিটিক্যাল পার্টির সঙ্গে এইভাবে লেজুর ভিত্তি, দলীয় আনুগত্য, এই রাজনীতির আমরা একটা ডিলিং চাচ্ছি, যে শিক্ষকদের কোনো অবস্থায় এটা করা উচিত না। এবং দেয়াল লিখন, যেখানে আমি থাকি সেখানে বড়ভাবে লিখে আছে কিন্তু নেভার এভার এগেইন। এই দলীয় রাজনীতি তারা নো বলে দিয়েছে, যে না, শিক্ষকদের এই দলীয় রাজনীতি একদমই ঠিক না। আমার পলিটিক্স থাকবে, আমি জাতীয় রাজনীতিতে আমি লিখবো, কথা বলবো, আমার আন্দোলন সংগ্রাম থাকবে, কিন্তু একটা পার্টির মধ্যে যখন আমি লীন হয়ে যাই তখন কিন্তু আমার অস্তিত্ব থাকে না। এবং পুরো পৃথিবীতে সিভিল সোসাইটির কাজই হচ্ছে দল কিংবা সরকার ঠিকমতো চলে কিনা তাকে চোখে চোখে রাখা, আই অন গভর্নমেন্ট বলে। দ্য মোমেন্ট আমি আওয়ামী লীগের সদস্য, বিএনপির সদস্য, আমি কিন্তু ওই দলের সমালোচনা করার জায়গাটা আমি হারিয়ে ফেললাম। এবং প্লাস যখন আমার লক্ষ্য থাকে যে আমি ওই বিশ্ববিদ্যালয়ে পদ পদবে আমি নিব, মানে এটা অনেকে ফান করিয়ে বলে যে এত বিশ্ববিদ্যালয় হওয়া একটা মানে মুশকিল হয়ে গেল, যে যেহেতু নতুন বিশ্ববিদ্যালয়, সব মানে বেশিরভাগই ধারণা করে যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই এখান থেকে ভাইস চ্যান্সেলর হবে, এবং যে কারণে এই 55টা বিশ্ববিদ্যালয়ের ভিসি হওয়ার একটা প্রতিযোগিতার কারণে এমনিতে হয়তো অধপতন ছিল, কিন্তু আরো অধপতন যেমন এই বিশ্ববিদ্যালয়কে বিশ্বাস করেন, এগুলোর জন্য কোনো সার্ভে হয়নি, কোনো স্টাডি হয়নি, গবেষণা হয়নি যে আদৌ কি কিশোরগঞ্জে বিশ্ববিদ্যালয় দরকার, তার পাশে জামালপুরে কি দরকার, আমার নিজের জেলা, তবুও বলছি কোনো স্টাডি হয় না যে এখানে আমি কোন ফরেস্ট্রি পড়াবো, এখানে ফিশারিজ পড়াবো, কোনো বিবেচনা নাই, আলোচনা নাই। একটা এমপি কিংবা পলিটিক্যাল লোকজন এসে তদবির করে যে আমার এলাকায় আমি একটা বিশ্ববিদ্যালয় করে দিয়েছি। এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমার নিম্নমানের শিক্ষক, নিম্নমানের উপাচার্য এবং নিম্নমানের শিক্ষা তৈরি হচ্ছে। আমার এলাকাতে এরকম একটা বিশ্ববিদ্যালয় হয়েছে, এবং সেটাও এখানকার যে লোকাল যারা আওয়ামী লীগ চেয়েছে, এবং তারা টেকনিক্যালি যাতে এটা কনফার্ম হয়, নাম দিয়েছে শেখ হাসিনার নামে। হ্যাঁ, তো যখন শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, এটা যখন একনিকে যাচ্ছে বা কোথাও যাচ্ছে, কেউ আর আপত্তি করছে না, বা আপত্তি করার সাহসই পাচ্ছে না। বঙ্গবন্ধুর নামে কমপক্ষে 7টা ইউনিভার্সিটি আছে, তো এর তো ব্র্যান্ডিংও সমস্যা। আমি জাস্ট জামালপুরের কথা বলি, জামালপুরের 2টো ইউনিভার্সিটি, একটা পাবলিক, একটা প্রাইভেট, দুটোই আওয়ামী লীগের একজন এমপি এবং সাবেক মন্ত্রী পালিয়েছে, মির্জা আজম করেছে, দুটোর নামই বেগম ফজিলাতুন্নেসা। এর তো একটা ব্র্যান্ডিংও ক্ল্যাশ। ওই ছেলে মেয়েগুলো পাবলিকেও ফজিলাতুন্নেসা, যে প্রাইভেটে পড়ে সেও ফজিলাতুন্নেসা। এটা হলো না, একই জেলার 2টো ইউনিভার্সিটি একজনের নামে, মানে এটা কেন সীমাহীন স্থাপকতা। মানে রাইট, আমি এটা হচ্ছে সাইকোফেন্সের চূড়ান্ত হলে এটা জিজ্ঞেস করতে চেয়েছিলাম যে কেন মানে বঙ্গবন্ধু এবং এই ফাইলটা দিলে বেগম ফজিলাতুন্নেসা এটা গ্র্যান্টস কমিশনে পাস হতে সুবিধা হয়, শিক্ষা মন্ত্রণালয়ে পাস হতে সুবিধা হয়, এবং শেখ হাসিনা ফাইনালি সুবিধা হয় যে এটা তাহলে সাইন করে, এটা আমার নামে হলো, আমার বাবার নামে হলো। ইভেন আমি কুয়াকাটাতে গেছি, ওখানে 3টে সেতু হয়েছে, একটা হচ্ছে জামাল সেতু, একটা কামাল সেতু, একটা রাসেল সেতু। 3 ভাইয়ের নামে 3টা সেতু পেরিয়ে আপনাকে কুয়াকাটা যেতে হবে। ওইখানে তো তাদের বাড়ি না, এটা গোপালগঞ্জ জেলায় মানতাম, এটা কুয়াকাটা বরগুনা অঞ্চলে, এবং ওখানে কেন, এবং ওনাদের নামে আরো আছে, অন্য জায়গাতেও আছে। ওখানে আমরা বলেছিলাম একজন আদিবাসী উশুয়ে, ভাষা শুনি কিন্তু রাখাইন, যে একটা সেতু কি আন্দারমানিক নদীর নাম, এটা কি উশুয়ের নামে হতে পারতো না? কিচ্ছু কিন্তু আমাদের কথা শোনা হয়নি। আমরা কিন্তু মানববন্ধন করেছিলাম, ওখানে কি প্রেস কনফারেন্স করেছিলাম, কাজ হয়নি আসলে। আপনি বলছিলেন যে গত 5 মাসে ইভেন ডক্টর ইউনূসের এই অন্তর্বর্তী সরকারের সময় প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠছে না, কেন মনে হচ্ছে? মানে ওই নমুনাটা আমরা ঠিক দেখতে পাচ্ছি না। মানুষ, এই যে 2000 মানুষ মারা গেল, 31,000 মানুষ আহত হয়েছে, 4000 মানুষ অন্ধ হয়ে গেছে, কারো 1 চোখ কিংবা 2 চোখ, 28 লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে। এটা লোকজন বুঝতে পারে না। আমি হিসাব করেছি প্রায় 95টা পদ্মা সেতু হতে পারে। কোন দেশের টাকা জানেন? যে দেশের একটা বিধবা ভাতা 500 টাকার জন্য একজন মানুষ মাসে 500 টাকা 3 মাইল হেঁটে যায় 500 টাকা নেওয়ার জন্য।
600 টাকা একটা বয়স্ক ভাতা নেওয়ার জন্য। সেই গরিব দেশের 28 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। তো মানুষ তো সুফল চায়। 5 মাসে আপনি দেখেন 1 টাকা কি ফেরত এসছে? ফেরত আসার নমুনা কি আছে আমি ঠিক দেখি না। ওই টাকা ফেরত আনা খুব সহজ বিষয় না। আমি কিন্তু কথা বলেছি, দেবপ্রিয় দাকে বলেছি, টিআইবি, ওরা বলছে যে ইটস ডিফিকাল্ট বাট পসিবল। কিন্তু আমি তার নমুনা দেখছি না। তার ওটা বাদ দিলাম, একটু সময় লাগবে। তাহলে এই যে সিন্ডিকেটের কথা বলা হতো, জিনিসপত্রের দাম কুড়িগ্রামে যেটা 2 টাকা, কেন কারণ বাজারে এটা 22 টাকা হয়? আওয়ামী লীগের সিন্ডিকেট তো পালিয়ে যাওয়ার কথা। অথবা আপনি উল্টোভাবে দেখেন যে যেটা কারণ বাজারে 22 টাকা সেটা কুড়িগ্রামে কেন 2 টাকা হবে? এক্স্যাক্টলি, সেটা আপনি বলেন। এবং সেটা কিন্তু মানুষ তো কিন্তু প্রথমত সুফল চায় বাজারে, কারণ 18 কোটি লোককে প্রত্যেককে কোনো না কোনোভাবে বাজারকে কিন্তু মোকাবেলা করতে হয়। এবং অনেক রিক্সাওয়ালা কিন্তু আমাদের আন্দোলন ছিল, আপনি অবাক, আপনি নিজেও ছবি টবি দেখেছেন। আমি যেহেতু প্রাইভেট কার বিরোধী, গত 20 বছর আমি নিজেকে প্রাইভেট কার মুক্ত ঘোষণা করেছি। আমি রিক্সায় উঠি, আমি সিএনজিতে উঠি, আমি কিন্তু মেট্রো রেলে উঠি, কথা বলি। মানুষ কিন্তু প্রচণ্ড ক্ষুব্ধ এই জিনিসপত্রের দাম নিয়ে। সিন্ডিকেট কিন্তু ভাঙা যায় নাই, কারণ আপনি দাম দিতে দোষ দিয়ে লাভ নাই যে আওয়ামী লীগের সিন্ডিকেটের জায়গায় অন্য দলের সিন্ডিকেট ভাঙাটাই সরকারের কাজ। তার মানে আপনি ফেল করছেন। ট্রান্সপোর্ট সেক্টরে আপনি দেখেন যে নৈরাজ্য একটাও কিন্তু ঠিক হয় নাই, দুর্ঘটনা কিন্তু কমে নাই। থার্ড হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আইন শৃঙ্খলা রক্ষার কোনো নমুনা আপনি দেখেছেন এখানে? আমি কিছু দেখতে পাচ্ছি না। আর সবচেয়ে বড় কার্ডিনাল সিন আমার ভাষায়, এই যে আওয়ামী লীগের ফ্যাসিস্টদের যারা দোষর ছিল, আটকানো ছিল, এর মধ্যে ছিল, এরা পালিয়ে গেল। এই দায় কি এই সরকার নিতে হবে? তো ভয়ঙ্কর অপরাধ যে কোনো কিছুর চাইতে। সরকার তো বলে যে ওই 3 দিন আমরা ছিলাম না। ডাবল স্ট্যান্ডার্ড। আপনি শেখ হাসিনাকে চিঠি দিয়েছেন ফেরত আনার জন্য, আর যারা ছিল তাদেরকে আপনি পাঠানোর ব্যবস্থা করলেন। এটা তো মকারি, এটা তো রিডিকিউলাস। সরকার একটা বক্তব্য দেয় যে ওই 3 দিন তো সরকার ছিল না, 5 থেকে 8ই আগস্ট। হ্যাঁ, সেটা যাই হোক, কিন্তু আপনি এটা ধরিয়ে দিই, ওই 3 দিনে কিন্তু পালায়নি। আপনি সাংবাদিক আরো ভালো জানেন, 3 মাস পরেও পালিয়েছে, 4 মাস পরেও পালিয়েছে, 2 মাস পরেও পালিয়েছে। একজনের কথা আমি জানি, এটা এম্বাসির মধ্যে লুকিয়েছিল, অনেক দিন পরে সে পালিয়ে গেছে। সেই এম্বাসির এক অফিসার আমাকে বলেছে কিভাবে সে আছে, খবরগুলো দেওয়া হয়েছে, ধরা হয়নি। এটা এই দায় কিন্তু নিতে হবে। এমবাসি থেকে তো ধরা সম্ভব না। না, এমবাসি তাকে বেরও করে দিয়েছে, তাহলে বিদেশে গেল কিভাবে সে? না, নিশ্চয়ই। তো মানে নানান কিছু হয়েছে, কিন্তু সবচেয়ে বড় অপরাধ হচ্ছে এইটা। আপনি যেটা বলছেন, বাজার একটা বড় বিষয়, জি, এবং আইন শৃঙ্খলা একটা বড় বিষয়, বেকারত্ব বেড়েছে, ট্রান্সপোর্ট সেক্টর, এবং চাঁদাবাজি কিন্তু আর বেড়েছে। মানুষ কিন্তু আগের চেয়ে আরেকটু বেশি গরিব হয়েছে। মানে হয়তো গত 3 মাস হয়ে গেছে তা না, আগের সময় থেকে গত 1 বছরে 1 কোটির বেশি মানুষ গরিব হয়েছে। আমরা যদি দ্রব্যমূল্য বাড়ার গতি কিন্তু আগের চাইতে বেশি, যে আমরা টিসিবির যে লাইন দেখছি এটা কিন্তু ক্রমশ বড় হচ্ছে, কিন্তু আবার টিসিবিতে সরকার কিন্তু মানে ঠিকমতো চাল সরবরাহ করতে পারবে কিনা এটা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে, যেহেতু প্রকিউরমেন্ট হয় নাই, লোকালি কালেকশনটা ভালো হয় নাই। তাহলে আমরা তো কিছু জায়গাতে, যেরকম ডক্টর ইউনূস সাহেবের ফিলোসফি হচ্ছে 3-0, হ্যাঁ, 0 আনএমপ্লয়মেন্ট, 0 পভার্টি, 0 ক্লাইমেট এমিশন। তো ওনার উপর আস্থা রেখে বলছি, প্র্যাকটিক্যালি কি ওনার ফিলোসফিক্যাল আসপেক্টের কোনো বাস্তবায়নের নমুনা আমরা দেখি? আমার না আস্থা ছিল, আস্থা নষ্ট হয়ে গেছে। এই নুরুল কবির ভাইয়ের একটা সাক্ষাৎকার দেখে বিশ্বাস করেন আমি ভয় পেয়ে গেছি। তো আমার কাছে মনে হয়েছে উনি যে অ্যান্সারগুলো দিচ্ছিলেন, আমি কিছু খুঁজে পাচ্ছিলাম না যে ওনার হাতে দেশ কি চলবে। ভালো মানুষ, ধরেন যে আমার একটা কম্পিউটার নষ্ট হয়ে গেছে, একজন সৎ মানুষ, খুব ভালো, মিথ্যা বলে না, তাকে দিলাম, কিন্তু সে তো কম্পিউটার ঠিক করতে পারে না। ওই সততার মূল্য কি? আমার এমন মানুষ দরকার যে কম্পিউটারটা ফিক্স করতে পারে। উনি তো পারছে না, ওনাকে তো আমরাই চেয়েছি তো ঠিক আছে, কিন্তু আমার ধারণা ছিল যে ওইটুকু উইজডম কিংবা প্রজ্ঞা তার থাকবে। কিন্তু সাক্ষাৎকার দেখে আমি এত হতাশ হয়েছি। এবং ওনার মধ্যে কিন্তু একটা উইথড্রয়াল সিমটম আছে, আপনি জানেন। এর আগে কিন্তু পলিটিক্যাল পার্টি করেছিল, পরে কিন্তু বাদ দিয়েছে, এটা আজল যেটা বলে। উনি কি উইথড্রল করবেন? আমার নিজের ভয় লাগছে। কারণ আপনি দেখছেন যখন আন্দোলন সংগ্রাম চলছে উনি কিন্তু বিদেশে ছিলেন, এবং ইন্টারভিউর মধ্যে সে বলছে বেশি ঝামেলা হলে উনি আর আসবেনই না, জেলে ঢুকতে হবে। মানে একটা পলায়ন বৃত্তি। আমি খুব ভয় পেয়ে গেছি যে আবার যদি অর্থনীতি কোনো কলাপস করে, ঝামেলা হয়, ইকোনমির অবস্থা কিন্তু খুব ভালো না। উনি যদি আবার আজল করেন, আবার যদি উইথড্রল করে চলে যান, আমাদের কিন্তু বিপদ ঘটবে। সেক্ষেত্রে সমাধান আমি খুবই, এবং তার কোনো নিয়ন্ত্রণ বাজে অর্থ বলছি না, তার ক্যাবিনেটের উপর তার নিয়ন্ত্রণ নাই, কি হচ্ছে তার উপর তার নিয়ন্ত্রণ নাই। বাংলাদেশের পলিটিক্যাল ডিনামিক্স উনি বোঝেন বলে আমার মনেই হয়নি। না, কিন্তু উনি তো খুবই অবাক হয়েছে। কিন্তু উনি তো এরকম শত ফুল ফুটতে দাও, মানে এই ফিলোসফির লোক, যে এই ওনার ক্যাবিনেটেও বিভিন্ন রকম মত থাকতে পারে, বাট অ্যাসার্ট করার যে বিষয়টা, সেটাই মানে অ্যাসার্টিভ ব্যাপার থাকবে না। আপনি 18 কোটি মানুষের দায়িত্ব নিচ্ছেন, কথা বলছেন, সে ফার্মনেসটা আমাকে আস্থাই নিবে, এটা কিন্তু আমি খুবই কষ্ট পেয়েছি। আমি ভীত, বিশ্বাস করেন আমি খুব ভয় পেয়েছি। সমাধান কি?
এইটি বললাম যে এটি সমাধান না, আসলে এটাও চেঞ্জ হতে পারে, এটা রিসাবল হতে পারে। উনি যদি চান এরকম উইজডম প্রজ্ঞালা কিছু মানুষ বোধহয় অন্তর্ভুক্ত করা দরকার, আমি জানি না। উনি তো Even বলেছিলেন চাইলে যে উনি যদি মনে করেন যে উনি নিজে সরে যে আর কাউকে দিতে পারবেন, সেই উদারতাও তার দেখানো উচিত। আমি মানে এত কষ্ট পেয়েছি যে এটা টোটাল ফেল হয়েছে। বাট আপনার কি মনে হয় ওনার প্রেস সেক্রেটারি দাবি করছে উনি 199 পাবেন। না, ঠিক আছে, বাট কি ভয়ঙ্কর! আমি তো মাস্টার মানুষ, নাম্বার দিয়ে পছন্দ, আমি তো নাম্বারই দিতে পারছি না। আমি নাম্বার দেওয়ার জন্য রেডি, বিশ্বাস করেন। আমি স্টুডেন্টদেরকে 10-এর মধ্যে 10 দিতেও রাজি, কিন্তু স্কোর তো থাকতে হবে আসলে। না, বাট আপনার কি মনে হয় না যে উনি ছাড়া হ্যাঁ, এই মুহূর্তে জাতিকে ঐক্যবদ্ধ রাখার মতো আর কোনো ব্যক্তি কি আছে, মানুষ আছে, ছিলেন? ছিলেন। না, থাকলে তো নিশ্চয়ই অন্য না, কেউ- তাকে খুঁজে পায় না। এবং ক্যাবিনেটের মধ্যে আমি দেখেছি মৃত এবং ফসিল মানুষদেরকে জীবিত করে আনা হয়েছে। আমি জানতাম 20 বছর আগে তারা না মরে গেছে। তাদের মরে যাওয়া মানে কিন্তু বায়োলজিক্যাল মৃত্যু না, সোশ্যাল জীবনে, অ্যাক্টিভিজমে, লেখালেখিতে কোথাও Inactive তারা হয়ে নাই। যাওয়া, হ্যাঁ। এই মানুষগুলাকে রূপকথার মতো ওই যে রূপর কাঠি মাথার কাছে, মাথার কাঠি পায়ের কাছে, জীবন কাঠি। জীবন কাঠি যে জায়গায় জাগিয়ে তুলে তাদেরকে অ্যাডভাইজার বানিয়েছে। এবং একজন তো মরে প্রমাণ করলেন তিনি বেঁচে ছিলেন। এরকম 60 ভাগ মানুষ আমি পেয়েছি যারা কোনো আন্দোলন সংগ্রামে ছিলেন না, এই গণ অভ্যুত্থানের ছিলেন না। তাদেরকে কিভাবে তিনি খুঁজে বের করেছেন আমি জানি না। না, তাহলে সমাধান কি তাহলে রাজনৈতিক শক্তির হাতে, মানে আলটিমেটলি যেতেই হবে, আলটিমেটলি সেখানে যেতে হবে এবং যে একটা সেটার ভালো জন্য নির্বাচন দিতে হবে, সেটার জন্য তো সংস্কার। এবং ভালো নির্বাচন দিতে হবে, এবং পলিটিক্যাল গভর্নমেন্ট যারা আসবে তারাই হয়তো আসলে সংস্কার বলেন, যাই কিছু বলেন, বাস্তবায়নগুলো করবে। না, এখন ঠিক আছে, ভালো নির্বাচন হওয়ার ক্ষেত্রে আমার মনে হয় না যে কারো কোনো সংশয় সন্দেহ আছে। জি, আর যেহেতু এই সরকারের তো আর কোনো রাজনৈতিক এজেন্ডা নাই, না। যদিও সরকারের মধ্যে 3জন ছাত্র উপদেষ্টা আছেন, হ্যাঁ। 3জন উপদেষ্টা আছেন যারা ছাত্র এবং যারা একটা পলিটিক্যাল পার্টি জি। করতে যাচ্ছে। তারপরেও এই সরকারের আন্ডার ইলেকশন নিয়ে মানে সন্দেহ নাই। না, ফাইন। প্রশ্ন হচ্ছে যে কারণে সংস্কারের এই উদ্যোগ, যারা ক্ষমতাসীন হবেন, XYZ, অথবা আমরা ধারণা করতে পারি কারা আসবে, তার 5 বছর পরে যে নির্বাচন হবে, সেই নির্বাচনটা কি ঠিক মতো হবে কিনা, সেই জন্যই সংস্কারের উদ্যোগ। জি। এবং সেক্ষেত্রে হয়তো কেয়ারটেকার সিস্টেম আবার আসবে, তাই তো? তো আপনার যেটা ঘটলো যে আগের কেয়ারটেকার সিস্টেম বাতিল হওয়ার কারণেই তো এত কিছু, শেখ হাসিনার বারবার ক্ষমতায় যাওয়া, নির্বাচিত হওয়া না বলি, বারবার ক্ষমতায় যাওয়া, স্বৈরতান্ত্রিক রাষ্ট্র কাঠামো প্রতিষ্ঠা করা। তো আপনার সুস্পষ্ট অবজারভেশন বা পর্যবেক্ষণটা কি, যে কোন জায়গাতে জি। আমাদের সেই সংস্কারটা দরকার? না, আমার মনে হয় না যে আমরা ওই যে নির্বাচনই সব না। 3টা নির্বাচনকে বাংলাদেশে আমরা ভালো পেয়েছি না, সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ হয়েছে না, পুরো পৃথিবী সম্মান করেছে না, সুশাসনকে পেয়েছি আমরা, সেটাই প্রশ্ন আমার। গুড গভর্নেন্স কি পেয়েছি, দুর্নীতি কি দূর হয়েছে, সেটা কিন্তু আমরা পাইনি। নির্বাচন হচ্ছে মিনিমাম যেটা ভালো নির্বাচন করতে হবে, কিন্তু নির্বাচনের পরে যেন গুড গভর্নেন্স পায়, মানুষ যেন সফল পায়, এই জন্যই সংস্কারের কথাগুলো এসে। কিন্তু এই সংস্কারের স্ট্রাকচারাল চেঞ্জ যেটাকে বলে, যেমন কেয়ারটেকার গভর্নমেন্ট তো আমরা সংবিধানে দিয়েছিলাম, এটাকে বলে স্ট্রাকচারাল চেঞ্জ। আর হচ্ছে কালচারাল চেঞ্জ, মানে হচ্ছে আমি এটা চর্চা করব, মানবো। যেমন আমরা বাংলাদেশের লোক রাস্তায় থুতু ফেলি, এন্ড কালকে যদি আপনি 500 টাকা জরিমানা করেন, যে 500 টাকা জরিমানা থুতু ফেলে, এটা কিন্তু কাজ করবে না। ইউরোপে কিন্তু জরিমানা নাই, কেউ কিন্তু থুতু ফেলে না। তার মানে কি 300 বছরের কালচারাল চেঞ্জের ফলে ইউরোপে কেউ লিটারিং করে না, কেউ স্পিটিং করে না। সো আজকে যে স্ট্রাকচারাল চেঞ্জ আমি করব সংবিধানের মধ্যে, এটা কখনোই কাজ করবে না যদি কালচারাল, পলিটিক্যাল কালচারে যদি চেঞ্জ না হয়। যে আমি একটা নির্বাচন দিব, সেই নির্বাচন আমি হারতেও পারি, যেটা আমি বলি যে পরাজয়কে মেনে নেওয়ার যে সাংস্কৃতিক যোগ্যতা, যে কালচারাল স্ট্যান্ডার্ড, এইটা আমাদের পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে এখনো মিসিং। কাজে গুড গভর্নেন্স যে খুব বেশি পাবো আমি খুব আশাবাদী না। আবার সেটা ওভারনাইট হয়েও যাবে এরকম তাও না, না। বলবো যে বহু বছর লাগে। রাস্তায় থুতু ফেলবেন না, বাংলাদেশে ময়লা ফেলবেন না, 100 বছরের মামলা কিন্তু এটা, 100 বছর কাজ করতে হবে। কাজে কিছু স্ট্রাকচারাল চেঞ্জ আনতে হবে, যেমন 2 বারের বেশি কাউকে প্রাইম মিনিস্টার করা যাবে না। আমরা যে প্রস্তাব দিয়েছি, আমি সুজনের সঙ্গে যুক্ত, আমরা বলছি যে পার্লামেন্টের মেয়াদ 4 বছর মেয়াদি হোক এটা। তারপর হচ্ছে স্ট্যাগার্ড ইলেকশন হোক, আপার হাউস এবং লোয়ার হাউস, বাই ক্যামেরা পার্লামেন্ট আমরা এখানে চেয়েছি। পুরো পৃথিবীতে ডেমোক্রেসি কিভাবে টিকে থাকে জানেন? 2 ধরনের অ্যাকাউন্টেবিলিটি, একটা হলো ভার্টিক্যাল অ্যাকাউন্টেবিলিটি, আর একটা হলো হরাইজন্টাল অ্যাকাউন্টেবিলিটি। তো ভার্টিক্যাল হচ্ছে যে সরকারকে তার কাজের জন্য হচ্ছে মিডিয়ার কাছে জবাবদিহি করতে হবে, সিভিল সোসাইটিকে জবাবদিহি করতে হবে, এটা একটা বড় ব্যাপার। কাজে সিভিল সোসাইটি যেটা বললাম শুরুতে যে আলোচনা করেছিলেন, যদি আবার সিভিল সোসাইটিও নিজেও পার্টিজান না হয়ে সাংবাদিক, যায়, শিক্ষকেরা কেন তাদেরকে আলাদা থাকা দরকার, যে পার্টির মধ্যে লীন হওয়া যাবে না। আর হচ্ছে
হরাইজন্টাল তাকে পার্লামেন্টে জবাবদিহি করতে হবে, স্ট্যান্ডিং কমিটিকে জবাবদিহি করতে হবে এবং জুডিশিয়ারিকে জবাবদিহি করতে হবে যে সাংবিধানিক অনুযায়ী উনি কাজ করছেন কিনা। সেই অ্যাকাউন্টেবিলিটি স্ট্রাকচার যদি আমরা নির্মাণ করতে না পারি এবং প্র্যাকটিস করতে না পারি, তাহলে আবারও নতুন শেখ হাসিনা নতুন স্বৈরাচার হতে কিন্তু বাধ্য। এটি হাসিনার দোষ না, যে কোনো ক্ষমতার ঝোঁক হচ্ছে স্বৈরাচারী হওয়া। বাসায় 3 জন কাজের মেয়ে রাখেন, প্রধান কাজের মেয়ে বাকি 2 জনের উপর টর্চার করতে বাধ্য। আমি হলে দেখেছি, আমি হলের হাউস স্টুডেন্ট ছিলাম, প্রধান মালি বাকি 2 মালির উপর মাতবরি করে, সে নিজে কোনো কাজ করে না। ক্ষমতার ঝোঁকই স্বৈরাচারী হওয়া। এই জন্য ক্ষমতাকে চোখে চোখে রাখতে হয়, চেক অ্যান্ড ব্যালেন্সে রাখতে হয়, আটকে রাখতে হয়। সমস্ত পলিটিক্যাল ফিলোসফারদের চিন্তাই ছিল ক্ষমতাকে কিভাবে পাহারা দেওয়া যায়। সেটা কিন্তু সংস্কারে কিছু কিছু প্রস্তাবে আসবে, কিন্তু এইটাও ফল দিবে না যদি আমরা দীর্ঘমেয়াদী একটা কালচারাল কিন্তু আপনি চেঞ্জ না দেখেন আনি। যে ইভেন আবারও 20 তারিখে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নিতে যাচ্ছেন। উনি এর আগে টার্মে প্রেসিডেন্ট ছিলেন এবং আমরা সাদা চোখে দেখি যে ওনার মধ্যে এই জাতীয় একটা প্রবণতা কাজ করে, বাট সেটা সম্ভব হয়নি। উনি তো এককভাবে যে মানে সর্বোচ্চ সবকিছুর ক্ষমতাধারী হয়ে যেতে পারেননি। জি। আমেরিকা তো সেটা অ্যালাউ করেনি। Exactly. তো তার সেই সিস্টেমটা নিশ্চয়ই এইটি বললাম যে উনি ব্যক্তি যাই চাক না কেন, তাকে একটা স্ট্রাকচারাল কাঠামোর মধ্যে আটকে রাখেছে এবং একটা কালচারাল চেঞ্জও আমেরিকান জনগণের মধ্যে হয়েছে ওভার দ্য ইয়ার্স, যে করে পার পাওয়া যায় না। কিন্তু আমাদের মধ্যে ওই যে কালচারাল চেঞ্জটা এখন হয়তো আসে নাই, স্ট্রাকচারাল চেঞ্জ আমরা করতে পারি তাহলে হয়তো। কি ইয়ে লাগবে মাও সেতুংয়ের মতো সাংস্কৃতিক বিপ্লব? দীর্ঘমেয়াদী, এটা 1 দিনে 2 দিনে হবে না, খুব দীর্ঘমেয়াদী আমাদের, মানে খুব যদি দ্রুত আপনি আশা করেন যে কতগুলো সংস্কার কমিশন হয়েছে, এই কমিশনগুলো আমার আপত্তি আছে। যেমন সংবিধান সংস্কার কমিশন আমাদেরকে ডেকেছিল, আমি কিন্তু সামনেই বলেছি যে আপনাদের সম্পর্কে প্রথম আপত্তি যেটা আপনাদেরকে সবসময় মোকাবেলা করতে হবে, যে এই কমিশনের মধ্যে এটি ইনক্লুসিভ হয় না, এটা জাতিগত সংখ্যালঘু একজনও রাখেন নাই, একটা ধর্মীয় সংখ্যালঘু নাই। 72 সালে এম.এন. লারমাকে শেখ মুজিবুর রহমান কিন্তু তার কথা শুনেন নাই, বাদ দিয়ে দিয়েছেন। এইবারও একজন আদিবাসী বাঙালি হয়ে যেতে বলেছিলেন। হ্যাঁ, একটা জাতিগত মানুষ রাখতে পারলেন না, একটা ধর্মীয় 1.5 কোটি মানুষ আমাদের সনাতন ধর্মে খ্রিস্ট মিলে একটা প্রতিনিধি খুঁজে পেলেন না। ইভেন সবগুলো কমিশন, আপনি আমার চেয়ে ভালো জানবেন, আমি ঠিক জানি না 1-2 জন আছেন কিনা, আমি ঠিক জানি না আসলে। খুবই কম। এতগুলো কমিশনের মধ্যে আপনি 1%ও পাবেন না যে জাতিগত ধর্মীয় সংখ্যালঘুর প্রতিনিধিত্ব হচ্ছে। প্রথমেই কিন্তু আপনি মার খেয়ে গেলেন। মানে এটাও কি ওই রকম একটা মানসিকতা থেকে যে আমি যেহেতু মেজরিটি, হ্যাঁ, সো আমার মাথাতে অন্য সংখ্যালঘু যেটা বলতেছি, জি। যে জাতিসত্তা হোক, ধর্মীয় সংখ্যালঘু হোক, এবং সংখ্যায় বেশি নারী হলেও প্রভাব বা ক্ষমতার দিক দিয়ে কাঠামোতে তার যেহেতু অনুপস্থিতি কম, সো সব কিছু মিলিয়ে এখানে কি এই মানসিকতায় কাজ করেছে? এইটি ইংরেজিতে বলে মেজরিটারিয়ানিজম, যে আমি যেহেতু সংখ্যায় আধিপত্য পেয়েছি, কাজে আমার কথাই শুনতে হবে। কিন্তু আমরা জানি ডেমোক্রেসি কিন্তু সংখ্যাধিক্যের শাসন শুধু না, বলছে উইথ দ্য কনসেন্স অফ মাইনরিটি। তুমি মেজরিটির শাসন করবা কিন্তু মাইনরিটিকে হার্ট করে না, আঘাত করে না, তার কথাও শুনতে হবে। এবং আমাদের তো সিস্টেমটা তাই ছিল, কেউ জি। যদি 152টা আসন পেল, ধরলাম 300 আসনের মধ্যে, আর 148টা পেল, ওই 148-এর কিন্তু কোথাও কোনো মানে যেহেতু সে অপোজিশন, তার কিন্তু কোথাও কোনো সে থাকার কোনো সিস্টেমই নাই। হ্যাঁ, সো মানে আমার তাহলে আপনার এই জায়গাতে আমরা একটু আলোচনা যদি কমপ্লিট করে নিয়ে আসি, উইনার টেকস অল যেটা বলেছেন, এটা আমি সংবিধান সংস্কার কমিশন বলছি যে নেপালের সংবিধানটা দেখেন, নেপালের সংবিধানে কনস্টিটিউশনাল কাউন্সিল আছে, সেখানে লিডার অফ দ্য অপোজিশনের সাইন না হলে এটা পাসই হবে না। লিডার অফ দ্য অপোজিশনের সাইন করতেই হবে। এখানে প্রধান প্রধান নিয়োগের ক্ষেত্রে তার সাইনটা লাগবে। তার মানে কি 151 পেয়ে গেলে আপনি সব করতে পারবেন না। তার মানে যে মাইনরিটি, যে অপোজিশন, তাকে আপনাকে আস্থায় নিতে হবে, নাহলে আপনি কাজ করতে পারবেন না। এবং আপনি যেটা শুরুতেই বলছেন প্রতিষ্ঠানের কথা, প্রতিষ্ঠান ইজ ভেরি সো ইম্পর্টেন্ট। এটা যদি বিচার বিভাগ হয়, এটা যদি পার্লামেন্ট হয়, বিভিন্ন কমিশন হয়, দুর্নীতি দমন কমিশন, তথ্য কমিশন, মানবাধিকার কমিশন, সেই নিয়োগের ক্ষেত্রে তাহলে আপনি কি সাজেস্ট করবেন যেটা শুধু সরকার সিদ্ধান্ত না নিয়ে পার্লামেন্ট এবং যারা অপোজিশন পার্টি, আমি আমার স্যার আলিরা স্যারকে কিন্তু বলেছি, স্যার নেপালের সংবিধানটা বারবার আমাদের দেখা দরকার। ওই লিডার অফ দ্য অপোজিশনের সাইন কিংবা তাদের স্বাক্ষর ছাড়া এগুলো নিয়োগগুলো দিতেই পারবে না, বড় বড় কমিশনে কাউকে বসাতেই পারবে না। এবং সেরকম একটা চেক অ্যান্ড ব্যালেন্স কিন্তু হবে, সেটাই। এবং নেপালের সংবিধানে কিন্তু মোটামুটি জাতিগত, ধর্মীয়, নানান কাস্ট, ইভেন হিজড়া কমিউনিটি একটা রিপ্রেজেন্টেশন কিন্তু তারা কিন্তু রেখেছে। কিন্তু আমাদের তো চিন্তার জায়গাতে সমস্যা হচ্ছে যে আমরা ধরেই নিয়ে সবাই হচ্ছে বাঙালি, এখানে যারা 60-70টা জাতিসত্তার মানুষ আছে সেটা আমরা ভাবি না। কেউ যখন আমি মুসলিম, আমি মনেই করি বাঙালির স্পোর্টে মুসলিম। সো এই জায়গাতে এইবার আরো বেশি হয়েছে, এটা বলে যে বাঙালি মুসলমানের রাষ্ট্র হচ্ছে, এটাকে বলে মনোলিথিক রাষ্ট্র। মনোলিথিক মানে কেবল বাঙালির, কেবল মুসলমানের, কেবল পুরুষের। কিন্তু বাঙালি যে একটা বহু জাতির, বহু ধর্মের,
বহু ভাষার এবং বহু সংস্কৃতির একটা বৈচিত্র্যপূর্ণ রাষ্ট্র, এই যে বহুত্ববাদ প্লুরালিজম যেটা Pluralism, right. দ্যাট ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি। বহুত্ববাদী হচ্ছে গণতন্ত্রের মূল সৌন্দর্য। এবং এই ছাত্র জনতার অভ্যুত্থানে কিন্তু সেই বিউটি ছিল যে এখানে সব পক্ষের, Exactly, শুধুমাত্র exactly. আওয়ামী লীগের বাইরে এখানে যত মতের, যত আমি দেখেছি পথের, যত চাকমা মারমা চিন্তার, থেকে শুরু করে ইভেন হিজড়াদেরকে দেখেছি এখানে মিছিল করার জন্য, এবং ছিল সব এখানে। পথের মানুষ ছিল, এক হয়েছিল। ছিল। অবশ্যই কিছু জায়গাতে কিন্তু সেই ঐকমত্য থাকবে না, হ্যাঁ, আস্তে আস্তে আলাদা হবে। হ্যাঁ। আর আরেকটা কিন্তু বিষয়, গণঅভ্যুত্থান সফল হওয়ার পরে তখন তারা বলতেছে, যেমন আদিবাসীদের নামে তাদেরকে বলছে যে এখন তোমরা একটা ভালো অবস্থা আছে, এখন কোনো তোমরা দাবি তুলছো, মানে তখন তোমাদের আন্দোলনের জন্য লাগছে আদিবাসীকে, এখন বলছে তখন তোমরা ডিস্টার্ব করছো কেন? মানে এখন আবার ওই বাঙালি মুসলমানের মানসিকতায় ফিরে যাচ্ছে। তখন এটা ইনক্লুসিভ যে সবাই আমরা একসঙ্গে আন্দোলন করব, এখন কিন্তু আবার সেগমেন্ট করছে। আপনি দেখেন না যে পার্লামেন্টে যে 50 জন নারী সংরক্ষিত আসন, সংরক্ষিত মানে কি? যে একটু দুর্বল, যে উইক, আসতে পারবে না তাকে, সেখানে সুবর্ণা মুস্তফাকে দিচ্ছেন। সেখানে তারান হারেম, তার তো খুব এম্পাওয়ার্ড। এখানে কি হবে? চা শ্রমিক একটা নারী হতে পারে, একটা আদিবাসী নারী হতে পারে, একটা সাঁওতাল নারী হতে এবং পারে। ওইটা একটা সমস্যা হচ্ছে ওই 50 সংরক্ষিত আসনের জন্য আমাদের সাংস্কৃতিক ফ্রন্ট বলি বা বুদ্ধিবৃত্তিক ফ্রন্টের একটা বড় জায়গা, কিন্তু তারা আবার সেই 50 জনের একজন হওয়ার জন্য দেখেন যে ওই জায়গাটা একটা না, কিন্তু সংরক্ষিত স্পিরিটটা নষ্ট। সংরক্ষিত মানে যারা পিছিয়ে, যারা কোনোদিন পার্লামেন্টে যেতে পারবেন না, কিন্তু নেওয়া হচ্ছে কাদের? আরবান এলিট বিত্তবানদের জন্য। নো, হলো না। এটা পিছিয়ে পড়া পশ্চাৎ একটা জেলে, একটা সাপুরে, তারা আসতে পারে কিনা? অনেক আগে শ্রমিকের নারী আসতে পারে অনেক কিনা? আগে যায় দিনে একটা প্রচ্ছদ কাহিনী হয়েছিল, সংসদের সভাপতির সেট অলংকার। সো সেইটা খুব পেট্রিয়ার্কি, আমি এটা বলবো না পুরুষতান্ত্রিক শব্দ যে নারীদেরকে অলংকার বলা, এটা নিয়ে অনেক ডিবেট হয়েছিল, সেটা আমি বলবো না। 50টা সংরক্ষিত আসন থাকতে পারে, কিন্তু এটাকে বলে ইন্টারসেকশনালিটি। এর মধ্যে আপনাকে ভাগ করতে হবে কত ধরনের প্রান্তিক নারীকে আনতে পারেন, দলিত নারী যেটা আমি বললাম, চা শ্রমিক নারী, এবং তাদেরকে সরাসরি নির্বাচনও করানো যায়, সেই সিস্টেমও আছে, তাহলে আরো বেশি এম্পাওয়ার্ড হবে। সেটাই। আর আরেকটা বিষয় হচ্ছে এইটাও সংস্কারের মধ্যে থাকা দরকার। বলা হচ্ছে যে মানে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, এটা কি হলে কি আমাদের দ্বিকক্ষ হলে একটা চেক এন্ড ব্যালেন্স হবে। ধরেন যে 4 বছর পরে যদি আপনি আপার হাউসের নির্বাচন হয়ে গেল, পরের 2 বছর পরে আবার লোয়ার হাউস, পরের 2 বছর আবার আপার হাউস, একই সঙ্গে নির্বাচন। না, এটাকে স্ট্যাগার্ড নির্বাচন বলে। স্ট্যাগার্ড হলে আমেরিকা যে 2 বছর পর পর গিয়ে চেঞ্জ হবে এটা। তবে আনুপাতিক নির্বাচন নিয়ে আমার এটা আপত্তি আছে। নেপালের এক্সপেরিয়েন্স আমি একটুখানি জানি, আমি মাস 2 আগে নেপালও গিয়েছিলাম। এটা হয় কি, হ্যাঙ্গিং পার্লামেন্ট হয়। মিস্টার ওলি এখন আছে রিপাবলিক চেয়ারের মধ্যে, 3 মাস পর পর প্রাইম মিনিস্টার দেখবেন চেঞ্জ হয়ে যাচ্ছে। তো বাংলাদেশে যেটা হবে যে প্রধান পার্টির বাইরে একটা ছোট দল যেহেতু 20টা 30টা আসন পাবে, সেই মূল পাওয়ারটা সে নিবে। ইসরায়েলের পার্লামেন্ট এরকম হ্যাঙ্গিং পার্লামেন্ট হয়, অল্প আসন নিয়ে তারা টোটালটা খবরদারি করে আসলে। সো আপনার মনে হচ্ছে যে এরকম ভাবে মানে ভোটের আনুপাতিক আপাতত শুনতে ভালো শোনায়, কিন্তু এটা খুব হ্যাঙ্গিং পার্লামেন্ট হয়ে যেতে পারে, এবং ছোট কোনো একটা দল সবকিছুর উপরে খবরদারি কিংবা মাতব্বরি করতে পারে। এটা একটু ভাবার দরকার আছে আনুপাতিকে যাওয়ার আগে। আবার আনুপাতিকে আমি মনে করি 300 আসন দিয়ে হবে না। ইংল্যান্ডে, আমাদের চেয়ে ইউকে, আমাদের লোক হচ্ছে 8 কোটি 8.5 কোটির মতো, এক্স্যাক্টলি 750 আসন লোয়ার হাউস। আপার হাউসে লিমিট নাই, 850-এর উপরে থাকে, কখনো কমে বাড়ে। আমাদের 18 কোটি মানুষ, প্রায় 10 কোটি ভোটার হবে, 300 আসন দিয়ে হচ্ছে না। এই আসনটা কমপক্ষে 900 আসন হওয়া দরকার, এটা ভাগ হওয়া দরকার। 500 তো হওয়াই উচিত। তো আপনি কি কোনো আভাস পেয়েছেন? আমি সংসদ কমিশনে যখন গেছি সুজনের কাছে, আমরা কিন্তু সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছি যে আসন বাড়ানো দরকার। এবং সেটাও একটা বিষয়, কারণ আপনি দেখেন যে আমাদের যে পলিটিক্যাল পার্টিগুলোর এত বেশি অ্যাক্টিভিস্ট, এত বেশি নেতা, হ্যাঁ, সো 300 আসন হলে সবাইকে অ্যাকোমোডেটও করতে পারে না। তো সেটা তো একটা অ্যাকোমোডেট করার কথা বলছি, আমরা হচ্ছে জনসংখ্যার অনুপাতই তো আপনি করছেন। অনেক মানুষ, 10 কোটি মানুষের জন্য এই 300 আসন দিয়ে কভার করা যাচ্ছে না আসলে। কিন্তু তাহলে বাট 900 এবং 300 মধ্যে পার্থক্যটা কি হবে? জি, একটা নম্বরে হয়তো পার্থক্য হলো, কিন্তু প্র্যাকটিক্যালি কি? একটা হচ্ছে কনস্টিটিউয়েন্সি ছোট হয়ে গেল, যিনি কাজ করবেন তার সঙ্গে হয়তো যারা ভোটার থাকবে তাদের সংযোগটা বেশি বাড়বে, সার্ভিস ডেলিভারির ক্ষেত্রে অনেকখানি সুবিধা পাওয়া যাবে, তার চোখ কানটা অনেক বেশি, তিনি মানে অনেক ইন্টেন্সিভ হয়ে তার কাজ করতে পারবেন। হয়তো বাকিরা হয়তো এত বড় আসনে 3 লক্ষ 3.5 লক্ষ মতো ভোটার, আমার যে আসন জামালপুর 4 আসন, সে বিশাল বড় আসন, আসলে সেটা কভার করা সম্ভব হয় না। মানে 18 কোটি আপনি যদি গড়ে ধরলাম যে 1 লাখ ভোটার, ওই হিসাবে একটা ইয়ে করা। আর আরেকটা, আপনার ধারণা কি উচ্চ কক্ষের ভোটও সরাসরি ভোট হওয়া উচিত, নাকি এটার অন্য কোনো? উচ্চকক্ষে পৃথিবীতে নানান রকম মেকানিজম আছে। আমার মনে হয় যদি পলিটিক্যাল পার্টিগুলো একমত হয়, এখন যেটা হবে কি, এই সংস্কারগুলো যে থাকবে না, এরা তো করতে পারবে না। সংস্কার কমিশনের তো সেই ম্যান্ডেট নাই, এটা একটা রেফারেন্ডাম লাগবে,
এটা না, পার্লামেন্টে যেতে হবে। ওনারা তো সরকারকে দিবে, সরকার সবার সঙ্গে কথা বলে পলিটিক্যাল পার্টিগুলো তার সোশ্যাল কন্ট্রাক্ট কিংবা সাইন করবে যে আমরা এই প্রস্তাবগুলো মেনে নিলাম। এখন তারা কিভাবে মানে সেটা একটা দেখবার বিষয়, আলটিমেটলি পলিটিক্যাল পার্টিগুলোই মানবে। কারণ আমার কাছে বড় কনসার্ন কি হচ্ছে, পলিটিক্যাল পার্টির যে কালচার, তার অভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চা কতটুকু আছে, তার কাউন্সিলগুলো ঠিকমতো হয় কিনা, তাদের সাংস্কৃতিক রুচি, এটা আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমি হেরে গেলে আপনাকে ফুল দিয়ে স্যালুট দিব কিনা। আমেরিকাতে ট্রাম্পের উদাহরণ দিলেন, কমলা হ্যারিস কিন্তু পরাজয় হওয়ার পরে যে অসাধারণ একটা ভাষণ দিয়েছিলেন, জয়ী হওয়ার পরেও ট্রাম্পের সেই ভাষণ কিন্তু আমরা আসলে খুঁজে পাইনি। গণতন্ত্র অনেক ভুল ভ্রান্তি থাকে, যে ট্রাম্প সম্পর্কে বলা হয় যে মানুষের চরিত্রের হেন খারাপ দিক নাই। একজন আমেরিকান আমার এক ছাত্র পড়ায়, সে বলেছে সবগুলোই তার আছে, মিথ্যা বলা, করাপশন থেকে ট্যাক্স ফাঁকি দিয়ে, বলছে যত রকম থাকতে পারে, তবু মানুষ তাকে ভোট দিয়েছে। সেটা তো আপনি অ্যাকসেপ্ট করতে হবে। আমি সেটা বললাম যে গণতন্ত্রে এটি হচ্ছে বিউটি, যে আমরা ভুল বিষয়ে অনেক সময় একমত হই, সমস্যা না কেন, যেহেতু সবাই এক হয়েছি, কাজে আমরা এটাকে প্রশমিত করতে পারি। আমরা সবাই সেই ঝুঁকি নিয়ে আমাদের কাজ আমরা করতে হবে। সবাই কি এক হতে পারছি? আমি এই জন্য বলছি যে যৌক্তিক কারণে, যেহেতু আওয়ামী লীগ গত 15 বছর যা করেছে, অর্থনৈতিক অপরাধ করেছে, গুম খুন, লুটপাট, এবং সর্বশেষ জুলাই আগস্ট মাসে যে গণহারে মানুষ হত্যা, সো এই আওয়ামী লীগের বিচার হবে, এবং আওয়ামী লীগের জন্য এই জন্য যারা দায়ী তাদের বিচার হবে। কিন্তু তারপরেও আওয়ামী লীগ অ্যাজ এ পলিটিক্যাল ফোর্স, তাকে তো আমরা এই প্রক্রিয়ার মধ্যে অন্তর্ভুক্ত করছি না। তাহলে কি আপনার মনে হয় না যে আমরা তো সংস্কার করলাম, এই আওয়ামী লীগ বা আওয়ামী লীগের যে পলিটিক্যাল ফোর্স 1 দশক পরে বা 15 বছর পরে যখন আবার যদি তারা ব্যাক করে, ভিন্ন নামে হোক বা ভিন্ন এই নামেই হোক, ভিন্ন নেতৃত্বে হোক, তাহলে তখন তো আবারও দেখা যাবে দেশ আবার একটা ডিভিশনের মধ্যে যাবে। তো সেক্ষেত্রে আপনি কি বলবেন? একটা ধরুন যে দ্বিমত, ভিন্ন মত, এটা কিন্তু থাকবে, এটাও একটা ডেমোক্রেসির এটা বিউটি, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু আমাদের যেটা হয়েছে যে ডিভিশনটা অনেক বেশি এবং প্রবল হয়ে গেছে আসলে, এবং তার যৌক্তিক কারণও আছে। এই যে আপনি বলছিলেন 2000 মানুষকে হত্যা করেছে, আপনি তো খুব সহজেই তাকে এমব্রেস করতে পারবেন। এক্স্যাক্টলি, যেমন জার্মানির ক্ষেত্রে বলা হচ্ছে যে নাজি পার্টি, তো নাজি পার্টি তো আসে, নিও নাজি কিন্তু এখনো আছে, দীর্ঘ সময় তো লেগেছে। যে আওয়ামী লীগ কি দল হিসেবে কি মানবতা বিরোধী অপরাধের সঙ্গে যুক্ত, যদি এটা প্রমাণিত হয়, তাহলে সে কিন্তু নির্বাচনে অযোগ্য ঘোষণা হয়ে যাবে, অন্তত 2 টার্ম 3 টার্ম। আমি জানি না কোর্টের রায় কি হবে, যে দল হিসেবেই আওয়ামী লীগ জড়িত কিনা আসলে, যেটা ছাত্রলীগের ক্ষেত্রে কিন্তু নিষিদ্ধ করা হয়েছে। এবং হচ্ছে যে আওয়ামী লীগের কথা বলে, এই আওয়ামী লীগ দিয়ে কিন্তু চলবে না, এই যেসব নেতাদেরকে আমরা দেখেছি নেতৃত্ব দিয়েও চলবে না, এটা দিয়ে চলবে না। কিন্তু এই যে টাকা মারা, চুরি করা, মানুষ হত্যা, মানে হেন অপরাধ নাই তারা করে না, এবং ভুল স্বীকারের কোনো প্রবণতা নাই, কিন্তু আমি দেখছি না, সেই অনুতপ্ত কিন্তু আমি দেখছি না। শেখ হাসিনার 2-1 ভয়েস কল, তার মন্ত্রীদের 2-1 ইন্টারভিউ, এইটা আমার আফসোস যে মানুষ ভুল করতে পারে, তার যা অনুতপ্ত হওয়া, একটা ক্ষমা চাওয়া, আবার একটু দেখা নতুন করে, সেইটা যদি না করে বহু বছর লাগবে আবার আওয়ামী লীগ এখানে আসার জন্য। ওনারা তো মনে করেন না যে ভুল করেছেন, ওনারা তো মনে করেন ওনাদেরকে ষড়যন্ত্র করে ষড়যন্ত্রগুলো উচ্ছেদ করা হয়েছে। সো যদি সেই ভুল মনে না করেন, তাহলে তো আপনি অনুশোচনাও পাবেন না। এটি বলছি, যদি এখনো ওই বিশ্লেষণটা না জানতে পারে যে আওয়ামী লীগের নেতা কর্মী মন্ত্রীদের ছেলে মেয়েরাও কেন এই গণ অভ্যুত্থানে ছিল, এই প্রশ্ন তাদেরকে মোকাবেলা করতে হবে। যে ছাত্র, শিক্ষক, গৃহবধূ মা কোনোদিন আসে না, সে আসে, সেও ষড়যন্ত্র কিভাবে হলো। আওয়ামী লীগ 16 বছর ছিল, সমস্ত মেশিনারি তার ছিল, তাই না? পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, কি না ছিল তার, আসলে সবই তো ছিল। এত এই ষড়যন্ত্র 15 বছর রুখে দিতে পারলেন, এটা পারলেন না কেন? তার মানে কি, একটা পর্যায়ে গিয়ে জনবিস্ফোরণ যখন এই পর্যায়ে যায়, পৃথিবীর কোনো শক্তি থাকে না এইটা আবার রোখার জন্য। এইটি আমার জনগণকে বাংলাদেশে এত কিছু পর স্যালুট করতে ইচ্ছা করে, যে পিপুলস পাওয়ার, এইটা যে আসলেই অসাধারণ। এটা আসাদকে দেখে মনে হয় শেখ হাসিনার চেয়ে তো বড় স্বৈরাচারী, বাবার ছেলে মিলে 50 বছর ছিল, পারে নাই। ইন্দোনেশিয়া ছিল সুকর্ণ, প্রায় 30 বছরের মতো ছিল, পালাতে হয়েছে। আবারও পিপুলস পাওয়ার আছে, কিন্তু আবার আফসোস কোথায় জানেন? এই যে পিপুলস পাওয়ার, এত স্যাক্রিফাইস, এত মৃত্যুর পরেও যারা আসে তারা আবার এটা ভুলে যায়, আবারও সেই করাপশন, আবার দুর্নীতি, গুমখুনের মধ্যে তারা জড়িত হয়ে যায়। আমি জানি না, মাঝে মধ্যে মানে মানুষের প্রতি আমার বিশ্বাস অনেক সময় নষ্ট হয়ে যায়, যে আবার তো একই রকম যদি হয় তাহলে কি হল। 90 আপনি দেখেছেন 3 জনের উপর রাখায় কি পলিটিক্যাল পার্টিগুলো সাইন করে নাই? এইবারও যদি সংসদ কমিশনে যদি সাইন করে এবং ক্ষমতায় গিয়ে যদি কর্পূরের মতো উবে যায়, প্রতিপালন না করে, তাহলে বলেন। শেষ বিষয়, সাংবাদিকতার অধ্যাপক হিসেবে, মানে গণমাধ্যমের সংস্কারের জন্য একটি কমিশন কাজ করছে। তো আমরা দেখেছি যে গত 15 বছরে গণমাধ্যম, বিশেষ করে ইলেকট্রনিক মিডিয়া, অনেকটাই নিয়ন্ত্রিত হয়েছে সামরিক গোয়েন্দা সংস্থা দ্বারা। তো গত 5 মাস ধরে সেই চাপ নেই, কিন্তু
আবার একটা মব জাস্টিসের আশঙ্কা থেকে আপনি দেখেন যে সব গণমাধ্যমই এখন যেন মনে হচ্ছে যে এই অন্তর্বর্তী সরকারের কোনো ভুল নেই, কোনো কিছু নেই, এবং সার্বক্ষণিকভাবেই এই সরকারকে সার্ভ করার একটা প্রবণতা দেখা যায়। তো আমাদের এই সাইকিটা কি গণমাধ্যমের? এই তো বলুন যে গণমাধ্যমকে যেভাবে দেখছে এই অন্তর্বর্তীকালীন সরকার, এই দেখাটাও, কিংবা তাদের যারা বৈষম্য বিরোধী ছাত্র যারা আছে, এই দেখাটাও ভুল। গণমাধ্যমের কাজই হচ্ছে ক্রিটিক করা, সমালোচনা করা, সরকারের ভুল ত্রুটিকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া। শত্রু না, সে দেখিয়ে দেয় এই কারণে যেন ওটাকে মেরামত করা হয়। এই যে আওয়ামী লীগ সরকার কিন্তু নির্বাচনের আগে, আমি একটা টিভিতে প্রোগ্রাম করতাম, আপনি জানেন, ডিজিএফআই দিয়ে কিন্তু সেই প্রোগ্রাম বন্ধ করে দেওয়া হয়েছে। আমি কিন্তু ডিজিএফআই নাম্বার জোগাড় করেছি এবং ফোনও দিয়েছি যে আমার সমস্যাটা কোথায়, কোনো রেসপন্ড করে না, আমার মেসেজের কোনো অ্যান্সারও দেন, আমি কিন্তু অ্যান্সারগুলো পাইনি। এখনও যদি একই রকমভাবে চলতে থাকে, আপনি দেখবেন যে ওই যে লিস্ট কিন্তু বদল হয় না। এয়ারপোর্টে ঝামেলা করতো কবির ভাইয়ের সঙ্গে, কিন্তু ওই আগের তালিকা রয়ে গেছে, আবার কিন্তু ঝামেলাই করেছিল আসলে। সো হ্যাংওভারটা সহজে যাচ্ছে না। এদেরকে বুঝতে হবে যে গণমাধ্যমের, কিন্তু গত 5 মাসে গণমাধ্যমের উপর গোয়েন্দা সংস্থা থেকে চাপ নেই। জি, আমি বলছি যে চাপের জায়গাটা মানসিক। হ্যাঁ, যে ওই যে বললাম যে ওই যে কালচারাল যে হ্যাংওভার, ওই ঘোরটা এখনো কাটাতে পারছে না। যে আগে যেহেতু ওই সরকারি টেলিভিশন, বিটিভি, অন্য প্রাইভেট চ্যানেলগুলা সরকারের গুণকীর্তন করছে, ওরা দেখতে অভ্যস্ত যে মিডিয়া মানেই তাহলে আমরাও তো সরকার, তাহলে আমাদের কেন তোমরা গুণকীর্তন করছো না? আবার কয়েকটা বিষয় কিন্তু ঘটছে, যেরকম তথ্য মন্ত্রণালয় থেকে এরকম মানে প্রজ্ঞাপন না, এরকম নির্দেশনা এসেছে যে ওই অনুষ্ঠানটি টেলিভিশনের প্রাইম টাইমে আপনার প্রচার করেন। হ্যাঁ, এটাও কি সেই কিংবা কোনো কোনো টিভির ক্ষেত্রে আমি শুনছি যে কিছু কাজ করেছে, চাকরি যাবে কার তালিকা এই ধরনের কিছু হয়েছে। সেটা তো মন্ত্রণালয় থেকে হয়নি, কিন্তু আমি বলছি যে একাধিক ঘটনা আছে যে তথ্য মন্ত্রণালয় থেকে বলা হয়েছে এই অনুষ্ঠানটি টেলিভিশনের প্রাইম টাইমে প্রচার করুন। হ্যাঁ, তো একটা টেলিভিশনের প্রাইম টাইমে একটা যে অনুষ্ঠান প্রচার করা, এটা তো তার জন্য একটা এক্স্যাক্টলি, আমি সেইটা ছেড়ে দিতে হবে। আমলাতান্ত্রিক মিডিয়া কমিশনের প্রতি আমার কোনো আস্থা নাই। মিডিয়ার না কমিশন দরকার নাই। আপনার পত্রিকা কেমনে চালাবেন, আপনার একটা এডিটোরিয়াল পলিসি থাকবে, হাউস পলিসি থাকবে, আপনি রাষ্ট্রীয় আইন মেনে সেই অনুযায়ী কাজ করবেন। ওই কমিশন উপর থেকে চাপিয়ে দিবে, এইটা দিয়ে আসলে চলবে না। কমিশন হয়তো এই কাজটা করবে যে কাজটা আপনি আপনার প্রফেশনাল দায়িত্ব পালন করলেই হবে। যেমন হচ্ছে আগে কি হয়েছে, সাংবাদিকদের দোষ নাই, আমরা দেখেছিলাম প্রধানমন্ত্রী প্রেস কনফারেন্স, শেখ হাসিনা মানে স্থাবকতাকে আর্টের পর্যায়ে নিয়ে গেছে, একদম আর্টের শিল্পের পর্যায়ে। মানে সাংবাদিক এবং বড় বড় সম্পাদক, তারা গোলাম সারোয়ার ভাই মরে গেছেন, সম্পাদক মানে স্থাবকতাকে এত ভয়ঙ্কর বাজে পর্যায়ে নিয়ে গেছেন। সেই দায়টাও কিন্তু নিতে হবে। এখন যে রাগটা আছে এই ছাত্রদের আন্দোলন যারা করেছে, সেটা কিন্তু বৈধ এবং ভ্যালিড। এখান থেকে বেরিয়ে আসার জন্য কমিশনের প্রস্তাব দেওয়া হবে না। আমার মনে হয় যে পুরো পৃথিবী জুড়ে সাংবাদিকতার কতগুলো কোড অফ কন্ডাক্ট থাকে, কোড অফ এথিক্স থাকে, প্রফেশনালিজম থাকে, সেটা তাদের উপরেই ছেড়ে দেওয়া উচিত। উপর থেকে চাপিয়ে দিয়ে কোনো নীতিমালা দিয়ে আমার মনে হয় না মিডিয়াকে কাজ করানো যায়। কিন্তু আবার উল্টোটাও বুমেরাং হতে পারে। যে আপনি ইঙ্গিত দিচ্ছিলেন যে ট্রু, যে আগের সময় যারা এই স্থাপকদের জায়গায় এক ধরনের রিপ্লেসমেন্ট ঘটছে, সেটা কিন্তু আবার এক ধরনের পলিটিক্যাল ফোর্স থেকে ঘটছে। সো তাহলে একই বিষয় সেটা বললাম, মিডিয়া কমিশন দিয়ে সেটা আপনি দূর করতে পারবেন না। তার মানে কি, আপনি যত বেশি প্রফেশনালিজম চর্চা করতে পারবেন, একটা স্ট্যান্ডার্ড থাকে সাংবাদিকতার, গ্লোবাল স্ট্যান্ডার্ড আছে, সেইটা যত বেশি নিতে পারবেন। এবং অডিয়েন্সের দিক থেকে আমরা বলি মিডিয়া লিটারেসি, অডিয়েন্সে বুঝবে এটা ফেক কিনা, এটা বানানো কিনা, এটা স্থাবকতা কিনা, তাকে সে রিজেক্ট করবে। ওই পত্রিকা চলবে, বাকিটা চলবে না। ওই প্রোগ্রাম মানুষ দেখবে, আখেরে কিন্তু আপনাকে পাঠকের কাছে অ্যাকাউন্টেবল হতে হয়। আমরা তো দেখতাম তো বিএনপির সময় দিনকাল পত্রিকা বিএনপির কথাই তো বলতো, 150 কপিও চলতো না, ওর কথাই তো বলে, কেন নেয় না? তার মানুষ কিন্তু বোঝে যে ওই প্রোপাগান্ডা দিয়ে বেশি দূর যাওয়াও যায় না আসলে। রুবায়েত ফেরদৌস, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা যেটা রুবায়েত ফেরদৌস শেষের দিকে এসে বলছিলেন যে গণমাধ্যমের সেই আস্থার জায়গাটা গণমাধ্যমকেই ক্রিয়েট করতে হবে, এবং আমি ব্যক্তিগতভাবে আশা করেছিলাম বাংলাদেশের সব গণমাধ্যম, কমিশন হয়েছে ঠিক আছে, গণমাধ্যম একসঙ্গে বসে তারা একটু নিজেদের আত্মসমালোচনা, আত্মোপলব্ধিতে আসবে যে আসলে গণমাধ্যম কিভাবে চালিত হওয়া উচিত এবং প্রকৃত অর্থে গণমাধ্যম কিভাবে গণমাধ্যম হওয়া উচিত। হয়তো ইন্ডিভিজুয়ালি সেই আলোচনা হচ্ছে, সেই সবার মধ্যে সেই উপলব্ধি হচ্ছে, বাট তারপরেও এমন যদি একটা হতো তাহলে হয়তো ভালো হতো, এবং ভবিষ্যতের জন্য গণমাধ্যমগুলো পরবর্তী রাজনৈতিক শক্তিকে একটা বার্তা দিতে পারত। যাই হোক, সেটা হয়তো হবে, সে আশা করছি। সবাইকে অনেক ধন্যবাদ।